নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন পল হল্টারের লেখা দ্য ক্লিভার। পল হল্টার ফ্রান্সের একজন জনপ্রিয় ক্রাইম ফিকশন রাইটার। উনি বেশিরভাগ লকরুম মিস্ট্রি অথবা ইম্পসিবল ক্রাইম নিয়েই লেখালেখি করে থাকেন। আজকের গল্পটি ইম্পসিবল ক্রাইমের অন্তর্ভুক্ত। আসুন আপনাদের সামনে তুলে ধরি একটি ধাঁধা। এখানে একটি বিশেষ গল্প আপনাদের শোনানো হবে। গল্পের মধ্যে সমস্ত সূত্র রয়েছে এবং আপনাদের সেটা ভেদ করে বার করতে হবে খুনি কে আর সে কিভাবে খুনটা করলো সেটা বের করা সহজ একেবারেই নয়, আমি জানি। তবে খুনি কে সেটা হয়তো আন্দাজ করলেও করতে পারেন। আজকের এই গল্পটিকে ইম্পসিবল ক্রাইমের একটি শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ধরা হয়, কারণ এই সব গল্পের আসল রহস্যটা ঠিক বাস্তবের সাথে খাপ খায় না। কিন্তু এই কাহিনীতে সেটা ঠিক বিপরীত। ব্যাপারটা খুবই রিয়েলিস্টিক লাগে। শুনতে থাকুন আজকের গল্প, পল হল্টারের লেখা দ্য ক্লিভার। সেদিন সন্ধ্যের দিকে ওয়েন বার্নের মুড খুবই খারাপ ছিল, আর তার রাগের সমস্তটা উল্টে পড়েছিল বেচারা কচুয়ানটার উপর, যে আমাদের হেডস ক্লাবের দিকে নিয়ে যায়। ওয়েন খুব জঘন্যভাবে বকা দিচ্ছিল তাকে। কারণটা কি না, লোকটার ওয়েস্ট কোটটা তার জ্যাকেটের সাথে ঠিক মানানসই নয়। সৌন্দর্যবোধ না থাকা সবচেয়ে বড় অপরাধ, তুমি কি সেটাও জানো না? লোকটাকে ভাড়া দেওয়ার সময় বলল সে, এই জিনিস ভুলেও আর করো না। সৌন্দর্যের অপমান করলে আমি তোমার বিরুদ্ধে মামলা করে দেব। ভিতরে প্রবেশ করে আমরা যে যার সিটে বসে পড়লাম, কিন্তু দেখলাম আমাদের পাশাপাশি বসে রয়েছে গাট্টা গুট্টা একজন আমেরিকান ভদ্রলোক। আমার সাথে সাথে চিন্তা হয়, কারণ জানি ওয়েনের মুড ভালো নেই, যেটা খানিক আগে এক আমেরিকান ভদ্র মহিলার জন্য হয়েছে। সে পুরো বিকেলটা কাটিয়েছিল লন্ডনে ঘুরতে আসা টেক্সাসের এক গায়িকাকে ইমপ্রেস করার কাজে। মহিলা দেখতে ভারী সুন্দর, কিন্তু দ্রুত সে ওর হাসি ঠাট্টায় ক্লান্ত হয়ে যায় এবং ওকে অবাক করে দিয়ে মহিলা চলে যায় কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন লম্বা সিগার মুখে দাঁড়িয়ে থাকা ছেলের কাছে। যদিও সত্যি বলতে গেলে ওয়েন কোনো সাধারণ দিনেও আমেরিকানদের পিছনে লাগতে পছন্দ করে। তার মতে আমেরিকানরা পোশাক আশাকের বিষয়টাকে একেবারে খারাপ করে ছেড়েছে। কিন্তু আজ রাতে সে আরও এক ধাপ এগিয়ে যায়। যখন আমরা জানতে পারি আমাদের পাশের যুবকটি আমেরিকান এম্বাসিতে কর্মরত, আমি তখন বুঝেই গিয়েছিলাম ওয়েন কোনো এক আন্তর্জাতিক কাণ্ড না ঘটিয়ে ছাড়বে না। ওয়েন তখন আমেরিকান কালচার নিয়ে বকে যাচ্ছিল এবং শেষ করলো তার সবচেয়ে পছন্দের জোকটা দিয়ে। একজন আমেরিকানের গল্প যে ভিনাস দে মিলোর মূর্তি অর্ডার করেছিল, তারপর সে শিল্পকারের নামে আদালতে মামলা করে দেয়, কারণ মূর্তির কোনো হাত ছিল না। আসল সমস্যা হলো এই লোকগুলোর ইতিহাস নিয়ে বলার কোনো যোগ্যতা নেই, কারণ ওদের জীবনে কোনো ইতিহাসই নেই। হ্যাঁ, তবে আপনি যদি গৃহযুদ্ধের কথা ধরেন তো আলাদা বিষয়। বাঁকা হেসে কথাগুলো বলল ওয়েন, কিন্তু অবাক চোখে দেখলাম আমেরিকান ভদ্রলোকটি ক্রুদ্ধ হলেন না। পরিবর্তে উনি নম্রভাবে হাসলেন, তার চোখে প্রভাবিত হওয়ার ছাপ। হয়তো উনি ভাবছেন এই অভিনব পোশাক পরা মানুষটা হঠাৎ ঝামেলা কেন করতে চায়। আপনি তো স্যার মারাত্মক অভিযোগ ছুড়ে দিলেন, বললেন আমেরিকান। এমনকি আমাদের দেশের সবচেয়ে বড় বড় অভিযোগকারীদের মাথাতেও এইরকম কথা আসবে না। তবে আমার বিশ্বাস আমি আপনার সাথে একমত নই। চিন্তার কিছু নেই স্যার, ওয়েন বলল। সামনের লোকটার শান্ত ভাব দেখে সেও একটু বিভ্রান্ত। আর যদি ইতিহাসের কথা বলি, তাহলে হ্যাঁ, আমাদের দেশ এখনো যুবক সেসব দিকে, সম্মতি দেন ভদ্রলোক। তবে আপনি যদি অদ্ভুত কাহিনী, অদ্ভুতের ঘটনা অথবা অমীমাংসিত রহস্যের কথা বলেন, তাহলে আমি জানিয়ে রাখি আমাদের কাছে সেসব অনেক রয়েছে। সুতরাং আপনাদের ভূতেরা আমাদের ভূতেদের মতোই দুর্দান্ত। ওয়েন তাকে যেন চ্যালেঞ্জ করে প্রশ্ন করে, চিলিস, তোমার কি মনে হয়? সে আমার দিকে ফিরে জিজ্ঞেস করে, আমি ঠিক বলতে পারবো না। আমি বুঝে শুনে উত্তর দিই। আমেরিকানটি বলে চলে, বলল যে সে এসব বিষয়ে কোনো এক্সপার্ট নয়। সে বেশ কিছু অদ্ভুত রহস্যময় কাহিনীর ব্যাপারে জেনেছে, এমন কিছু কেস যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। সুযোগটা কাজে লাগিয়ে আমি আমাদের পরিচয় দিই, জানাই যে আমি আচিলি স্টক এবং ওয়েন বার্নস এইসব রহস্যময় বিষয়ে বেশ অভিজ্ঞতা রাখি।
বিশেষ করে ওয়েনের তো অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে, এমনকি স্কটল্যান্ড ইয়ার্ডও মাঝে মধ্যে ওর কাছে সাহায্য চাইতে আসে। ওয়েন বেশ গর্বের সাথে মাথা নাড়ে। বিনয়ের খাতিরে বলতে দ্বিধা হচ্ছে, তবে আমি কখনো ব্যর্থ হইনি। আমেরিকানটি খানিকক্ষণ চিন্তা করে, তারপর বলে, আসলে কিছু রহস্যই থেকে যায়। সেই গোয়েন্দা যতই বুদ্ধিমান হোক না কেন, আমার একটা খুনের কথা মনে আছে যেটা খুবই গোলমেলে ছিল। খনিকে ধরে ফেলা হয়, কিন্তু সেখানে আরো অনেক অদ্ভুত বিষয় ছিল যার ব্যাখ্যা কেউই দিতে পারেনি। এমনকি মিস্টার বার্নস আপনার সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করলেও আমার সন্দেহ আছে আপনি সেটা সলভ করতে পারবেন। তবে আপনি যদি চান, সেই কাহিনী আমি আপনাকে বলতে পারি। ওয়েনের চোখে উত্তেজনার ঝিলিক খেলে যায়। হ্যাঁ, অবশ্যই, বলল সে, আমার কান এখন আপনার। ঘটনাটা ঘটেছিল কলোরাডোতে, আজ থেকে 30 বছর আগে। রেল রোড বানানোর কিছু সময় পরেই সেটার সাহায্যেই ট্রেন করে মার্কাস ড্রেক সেই শহরে এসে পৌঁছায়। সেটা ছিল গ্রীষ্মের এক সকালবেলা। শহরের নাম বিগ ব্রিজ, যদিও বিগ ব্রিজ তার গন্তব্য ছিল না। উনি শুধু এই জায়গা হয়ে যাচ্ছিলেন। মার্কাস ট্রাভেল করছিল পিটসবার্গ থেকে, যেটা সেখান থেকে মোটামুটি 100 মাইল পূর্বে। সে দেখা করতে যাচ্ছিল তার পুরনো বন্ধু বেনের সাথে, যে কিনা বিগ ব্রিজের পরের স্টেশন স্ট্রিংয়ে বসবাস করে। স্ট্রিং নামে শহরটা উপত্যকা পেরিয়ে পাহাড়ের উপর অবস্থিত। যেই উপত্যকা পেরোতে গেলে একটা কাঠে তৈরি ব্রিজ পার করতে হতো, যেটা অনেকেই অত সহজে পারত না। মার্কাসের সাথে বেনের অনেক বছর যাবৎ দেখা হয়নি, কিন্তু সেদিন সকালে সে ঠিক করেই নেয় সে যাবে দেখা করতে। কোনো এক বিশেষ কারণও ছিল। সে জানতে চেয়েছিল যে বেন এখনো বেঁচে আছে কিনা। সেদিন স্টেশনে পৌঁছানোর আগে মার্কাস খুব খারাপ একটা স্বপ্ন দেখে জেগে ওঠে। তার স্বপ্নে সে দেখে তার পুরনো বন্ধু বেন ঘুমিয়ে রয়েছে একটা চেয়ারে। তারপর সেখানে কুঠুরি হাতে প্রবেশ করে এক অপরিচিত লোক। মার্কাস সেই লোকটার মুখ দেখতে পাচ্ছিল স্পষ্ট। সে চেঁচাতে যায়, কিন্তু কোনো লাভ ছিল না। আক্রমণকারী কুঠুরি তুলে বেনের শরীরে আঘাত করে, ফলে সে মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। কুঠুরিটা বেনের মাথায় এতটাই গভীরভাবে ঢুকে গিয়েছিল যে খনিকে নিজের পা ব্যবহার করে সেটা বের করতে হয়। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে মার্কাস ঘুম থেকে ওঠার পরেও তার সারা শরীর কাঁপছিল থরথর করে। এমনকি তার 3 ঘন্টা পরে সেই স্বপ্নের কথা ভেবেও গায়ে কাঁটা দিচ্ছিল তার। সূর্য তখন মাথার উপর এবং ট্রেনের কামরাটাও ধীরে ধীরে গরম হয়ে উঠছে। সে তখন জানলার ফ্রেমে হেলান দিয়ে প্ল্যাটফর্মের লোকগুলোর দিকে তাকায়। আর তখন তার রক্ত হিম হয়ে আসে। সেই ছোট ভিড়ের মাঝে তার চোখে পড়ে একজন মহিলা একটা বাচ্চা ছেলের হাত ধরে রয়েছে। উনি দাঁড়িয়ে আছেন একজন বড়সড় লোকের পাশে, যার মুখটা গোলগাল এবং মাথায় কোনো চুল নেই। মার্কাস জমে যায়। তার স্বপ্নে দেখা খুনিটার সাথে এই লোকটার হুবহু মিল রয়েছে। ট্রেনটা যখন থামে, মার্কাস আচমকা চেঁচিয়ে ওঠে বুক ফাটিয়ে। আর তার পর মুহূর্তে সে নেমে আসে ট্রেন থেকে এবং লোকটার একেবারে সামনে এসে দাঁড়ায়। সেই জঘন্য অপরাধের জন্যে দায়ী করে তাকে। তার কণ্ঠ ছিল চরমে এবং সে দ্রুত নিজের স্বপ্নের ঘটনাগুলো নিয়ে কথা বলতে শুরু করে দেয়। তাদের আশেপাশে ভিড় জমতে শুরু করেছে তখন। লোকটার নাম ছিল হ্যারি ফ্রিডম্যান। সে কিছু বলে না, যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে সে নিজের রাগ চেপে রেখেছে কোনো মতে। মার্কাসের তুলনায় তার শরীর দ্বিগুণ। সে চাইলে এক ঘুষিতে মার্কাসকে কুপঘাত করে দিতে পারে, কিন্তু মার্কাসের কণ্ঠে এতটাই আত্মবিশ্বাস ছিল যে হ্যারি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এই সময় সেখানে শেরিফ এসে উপস্থিত হন। ট্রেনটা ততক্ষণে মার্কাসকে ছেড়ে বেরিয়ে গিয়েছে স্টেশন থেকে। বিষয়টাকে সামাল দিতে শেরিফ ওদেরকে নিজের অফিসে নিয়ে যান কথা বলার জন্যে। হ্যারি ফ্রিডম্যানকে শহরের সকলেই প্রায় চেনে। সে একজন তালার মিস্ত্রি এবং রাতের সময়টা সে জুয়া খেলেই কাটায়। লোকটা খুবই হিংস্র স্বভাবের, বিশেষ করে যখন সে নেশায় থাকে, যেটা প্রায় সময়ই থাকে। সে যদিও অনেকের সাথেই মারামারি করেছে, তবে কাউকে কখনো খুন করেনি। অন্তত তেমন করেছে বলে তো কারো জানা নেই। অভিযোগটা শুনে সে বেশ ক্ষেপে যায়। হ্যারি জানায় সে নির্দোষ এবং শেরিফকে বলে যে একজন অপরিচিত মানুষের আজে বাজে কথায় বিশ্বাস না করতে।
কেউ আমাকে কিভাবে একজন খুনি বলে অভিযুক্ত করতে পারে, বলল হ্যারি। আমি খেটে খাওয়া মানুষ এবং সেই সাথে একজন বাবা। আমি আমার স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে স্টেশনে এসেছিলাম আমার বড় ছেলে ফিরছে বলে, তাই তাকে অভ্যর্থনা জানাতে এসেছি, আর কিছুই না। ওর শেষের কথাটা শেরিফের মনে দ্বিধার সৃষ্টি করে। উনি কখনো হ্যারিকে তার পরিবারের জন্য চিন্তিত হতে দেখেননি। ও স্ত্রী সুজ্যানা একজন লাল চুলের সুন্দরী মহিলা, কিন্তু তার মুখে সবসময় একটা বেদনামাখা ক্লান্তির ছাপ লেগে থাকে। শেরিফ মাঝে মধ্যে ভাবেন, কেন মেয়েটা দজ্জাল হ্যারিকে ছেড়ে দিচ্ছে না। উনি সুজানকে বহুবার দেখেছেন যে মেয়েটার কখনো মুখে কখনো চোখে কালছিটে দাগ হয়ে থাকে। বোঝাই যায় এটা তার মাতলামোর ফলে ঘটেছে। তার 2 ছেলে আছে। জোনাথন 8 বছর বয়স এবং বড় ছেলে পিটার, তার জন্যই ওরা স্টেশনে অপেক্ষা করছিল। কিন্তু পিটার সেখানে এসে পৌঁছায়নি। পিটার এই কিছুদিন আগেই 18 বছরে পা দিয়েছে এবং শহরে এক জায়গায় কাজও পেয়েছে সে। তার সাথে বাবার কখনোই বনতো না, আর যখন যখন সে বাড়ি ফিরত সেটার কারণ হতো নিজের ভাই এবং মায়ের সাথে দেখা করা। আর এখন সে নিখোঁজ। শেরিফ দেখলেন যখন হ্যারিকে জিজ্ঞেস করা হয় সে বুড়ো বেনকে চেনে কি না, তখন সে দ্বিধা করে। খানিক বাদে হ্যারি স্বীকার করে সে জুয়া খেলতে গিয়ে বেনের সাথে কয়েকবার দেখা হয়েছে তার। শেরিফ বুঝতে পারেন কেন হ্যারিকে এতটা নার্ভাস লাগছে, যেহেতু তার উপর বড়সড় অভিযোগ লেগেছে এখন। কিন্তু তারপরেও পুরো পরিস্থিতিটা ভারী অদ্ভুত। বিশেষ করে মার্কাস ড্রেক নিজের কাহিনী নিয়ে একেবারে নিশ্চিত। সে দিব্যিকে জানিয়েছে সে হ্যারি ফ্রিডম্যানকে এর আগে কখনো দেখেনি, এবং হ্যারিও তাই জানায়। দুপুর হতে হতে শেরিফ ঠিক করলেন উনি নিজেই যাবেন বুড়ো বেনের সাথে দেখা করতে। উনি তার ডেপুটিকে ডাকেন এবং 15 মিনিটের মধ্যে ঘোড়ার পিঠে চড়ে বসেন। চলতে শুরু করেন স্ট্রিংয়ের দিকে, যেখানে বেন থাকে। ট্রেন করে সেখানে যেতে 30 মিনিটের বেশি সময় লাগতো না, কিন্তু সেখানে পরের ট্রেন আসতে আসতে রাত হয়ে যাবে। সেখানে যেতে হলে একটা কাঠের ব্রিজ পার করতে হয়, যেটা ঘোড়ায় চড়ে করাটা বেশ বিপজ্জনক। তাই শেরিফ আর তার ডেপুটিকে লম্বা খাড়াই পথটা ধরতে হলো। যাত্রাটা ছিল বেশ কঠিন, বিশেষ করে রোদ তপতাপে এই গরমের জন্যে। স্ট্রিংয়ে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 5টা বেজে যায় তাদের। তারা দুজনেই ক্লান্ত এবং তৃষ্ণার্ত ছিল। সেই ছোট শহরটাকে মনে হচ্ছিল ওভেনের মতো, এবং রাস্তাঘাট খালি ছিল। বুড়ো বেনের কেবিনের দিকে যত তারা এগোচ্ছে শেরিফের তত অস্বস্তি হতে শুরু করে। মার্কাস যেভাবে বর্ণনা করেছিল সেই কথাগুলো মন থেকে বের করতে পারছিলেন না তিনি। তারা যখন ভিতরে প্রবেশ করে তখন যেটা আশঙ্কা ছিল সেটাই দেখতে পেল তারা। বুড়ো বেন পড়ে রয়েছে মেঝের উপর, তার খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে। তার পিছনে উল্টে পড়ে রয়েছে একটা চেয়ার এবং কাছাকাছি খুনের অস্ত্রটাও, একটা কুঠুরি, শুকিয়ে যাওয়া রক্ত লেগে তাতে। সুতরাং অপরাধ ঘটেছে বেশ কয়েক ঘন্টা আগে। দেহতে যথারীতি জড়তা আসতে শুরু করেছে, ফলে মৃত্যুর সময়টা আন্দাজ করা কঠিন নয়। যেটা সবচেয়ে অবাক করে তাদের তা হলো বেনের ঘাড়ের উপর একটা চিহ্ন, যেটা শুধুমাত্র কোনো মানুষের বুট জুতো থেকেই হওয়া সম্ভব। ফলে এটাও মার্কাসের গল্পের সাথে মিলে যাচ্ছে। শেরিফ এবং ডেপুটি দুজনেই স্তম্ভিত হয়ে যান। কোনোভাবে মার্কাসের দেখা স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। বড় ঘরের পাশে ছিল ছোট একটা রান্নাঘর। সেখানে দ্রুত খোঁজ নিতে তারা এই অপরাধের সম্ভাব্য মোটিভটাও খুঁজে পায়। মেঝেতে পড়ে রয়েছে একটি কাঠের ভাঙা বাক্স, যেখানে কিছুদিন যাবৎ বেন নিজের টাকা জমিয়ে রাখছিল। লোকেদের মতে সে ওখানে তার সোনাদানা লুকিয়ে রাখে। সেই সাথে সে নাকি জুয়া খেলেও অনেক টাকা কামিয়েছে। ক্রাইম সিন পরীক্ষা করতে গিয়ে শেরিফ দেখলেন বেনের ডান চোখের কাছাকাছি কিছু একটা চকচক করছে। সেটা ছিল একটা রূপোর কয়েন, যার এক প্রান্তে চিলের ছবি খোদিত আর অন্য প্রান্তে কিছু অক্ষর লেখা। কিন্তু যেটা শেরিফের মন কাড়ে তা হলো কয়েনটার অবস্থা। সেটা তেবড়ে গিয়েছে, যেন সেটাই গুলি করা হয়েছিল। একটা বাঁকা হাসি ফুটে ওঠে তার মুখের কোণে। উনি জানেন এই কয়েনটা কার। পরদিন সকালে শেরিফ হ্যারিকে নিজের অফিসে ডেকে পাঠান, এইবার অফিসিয়াল জিজ্ঞাসাবাদের জন্যে। উনি আগের দিন হ্যারিকে তার পরিবারের সাথে দেখেছেন। এইবার তার বড় ছেলেও ওদের সাথে ছিল, যে শেষমেশ এসে পৌঁছেছে।
তবে তাদের হাসি খুশির ভান করা দেখে বোকা বললেন না তিনি। তদন্ত তখন এগোতে শুরু করেছে। বেনের কেবিনে যাওয়ার পথে একজন একটা রক্তমাখা জামা খুঁজে পেয়েছে, যেটা চটজলদি মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন শেরিফ হ্যারিকে মনে করান কয়েক বছর আগে একটা ঘটনার ব্যাপারে। একটা কাউবয় সেই শহরে এসে বাজি ধরে যে সেখানে এমন কেউ নেই যে শূন্যে ভাসমান একটা কয়েনকে 100 ফিট দূর থেকে গুলি করতে পারবে। হ্যারি তখন চরম মদের নেশায় সেই বাজি হাতে নেয় এবং সবাইকে অবাক করে দিয়ে সে নিজের প্রথম শটেই কয়েনটায় গুলি করতে সক্ষম হয়। তারপর থেকে সেই গুলি করা কয়েনটা সবসময় নিজের সাথেই রাখত সে, লাকি চার্মের মতো নিজের বুট জুতোয় লুকিয়ে রাখত সেটা। নিজের অতীত জীবনের উপর গর্ববোধ দেখিয়ে হ্যারি এই কথা স্বীকার করে। শেরিফ তখন বলেন যে তারা ওর বাড়ি গিয়ে ওর বুট জুতোটা পরীক্ষা করতে চান, কিন্তু সেখানে গিয়ে যখন খোঁজ করা হয় তখন হ্যারি কোথাও তার সেই কয়েনটা বা বুট জুতোটা খুঁজে পায় না। সে জানায় হয়তো কোনোভাবে সেটা কোথাও পড়ে গিয়েছে। সে এটাও জানতো না যে ওই বুট জুতোটা এখন ওর কাছে আছে। এই সময় শেরিফ তাকে সেই কয়েনটা বের করে দেখান, যেটা উনি বেনের বাড়িতে খুঁজে পেয়েছিলেন। উনি জানান উনি সেটা কোথায় পেয়েছেন, অর্থাৎ অপরাধ স্থলে। খুনি নিশ্চয়ই যখন পা দিয়ে কুঠুরিটা বের করতে যায় তখন কয়েনটা পড়ে যায় মাটিতে। হ্যারির মুখের ভাব বদলে যায়। এখন সে মানতে দ্বিধাবোধ করছে ওই কয়েনটা তার, কিন্তু তার পরিবার এবং পরে গিয়ে তার কিছু বন্ধু সেটা কনফার্ম করে। আর এই মুহূর্ত থেকেই তার বিরুদ্ধে কেসটা আরো জটিল হয়ে ওঠে। যে ডাক্তার বেনের দেহ পরীক্ষা করেছিলেন উনি জানান যে মৃত্যুটা ঘটেছে সকাল থেকে দুপুরের মধ্যে, যার মানে হলো বেনকে হয়তো সকাল 7:30টার দিকেও খুন করা হয়ে থাকতে পারে, ঠিক যেই সময় মার্কাস সেই স্বপ্নটা দেখেছিল। হ্যারির কাছে কোনো অ্যালিবাই ছিল না। সে আগের রাতে ভরপুর মদ খেয়েছিল এবং কোনো এক ঝুপড়িতে উল্টে পড়েছিল সে। সকাল 10:30টার আগে সে বাড়ি পৌঁছায়নি। যদি তার কাছে দ্রুতগামী কোনো ঘোড়া থেকে থাকে তাহলে সে খুব সহজে 3 ঘন্টার মধ্যে বেনের বাড়ি থেকে নিজের বাড়ি এসে পড়তে পারে। কিন্তু সবচেয়ে মারাত্মক প্রমাণটা ছিল সেই রক্তে মাখা জামাটা। ও স্ত্রী সুজানা সেটা দেখা মাত্র চিনে ফেলে। জামার হাতায় সে নিজে হাতে সেলাই করেছিল। ফলে হ্যারি ফ্রিডম্যানের চারপাশে দেওয়াল ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করেছিল। বুড়ো বেনের কেবিন থেকে চুরি যাওয়া টাকাগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তবে শীঘ্রই লোকেরা ভাবতে শুরু করে বেন এবং হ্যারি মাঝে মধ্যেই জুয়া খেলার সময় ঝগড়া করত। বিশেষ করে হ্যারি যখন হেরে যেত তখন সেটা মেনে নিতে পারত না সে। ফলে তার কাছে কোনো অ্যালিবাই নেই, কিন্তু এদিকে রয়েছে সুস্পষ্ট মোটিভ এবং শক্তপোক্ত প্রমাণ। হ্যারির নিয়তি যেন নির্ধারিত হয়ে গিয়েছিল। শুরুতে যখন মার্কাস ড্রেক নিজের কাহিনী বলে তখন শেরিফ হেসে ওঠেন। উনি শুধুমাত্র মার্কাসকে শান্ত করার জন্যই গল্পটা শোনেন, কারণ সত্যিই তো একটা স্বপ্নের উপর ভিত্তি করে কেউ কোনো খুনের ঘটনায় কেন বিশ্বাস করতে যাবে? কোনো আদালত সেই কথা পাত্তাও দেবে না। কিন্তু 2 সপ্তাহ পরে জিউরিদের মনে আর কোনো সন্দেহ রইল না। তারা একবার হয়তো ভেবেছিল যে মার্কাস কি কোনোভাবে হ্যারিকে ফাঁসাতে চাইছে, কিন্তু সেই চিন্তা বেশি দিন টেকেনি। এরা প্রমাণ হয়ে গিয়েছিল যে মার্কাস এবং হ্যারির মধ্যে এর আগে কখনো পরিচয় হয়নি। তাছাড়া মার্কাস একজন খুবই সৎ ব্যক্তি। তার এই সুখ্যাতির জন্য তাকে ব্যাংকের কাজে নিযুক্ত করা হয়। তার উপর ওর একটা সলিড অ্যালিবাইও রয়েছে। খুনের সময়টায় একাধিক মানুষ তাকে ট্রেন স্টেশনে দেখেছে। যদি সে এই অপরাধে জড়িত থাকতো তাহলে বেফালতু এত নাটক করতে কেন গেল? ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের স্বপ্নে দেখা দৃশ্য নিয়ে কেন কথা বলতে গেল সে? সেদিন বিগ ব্রিজ স্টেশনে পৌঁছে হ্যারিকে দেখার আগে অবধি কাউকে কিছুই তো বলেনি। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি ব্যাখ্যা করতে পারেনি কিভাবে মার্কাস নিজের স্বপ্নে মৃত্যুর ঘটনাটা দেখেছিল। তবে জিউরিদের মতে এটা ছিল এক মহাজাগতিক কাণ্ড। ওরা মার্কাসকে ধন্যবাদ জানায়, তার সাহায্যে একজন অপরাধী ধরা পড়েছে। এর 1 সপ্তাহ পর হ্যারি ফ্রিডম্যানকে ফাঁসি দেওয়া হয়। আমেরিকান ভদ্রলোক নিজের কাহিনী শেষ করে একটা সিগার জ্বাললেন। তাহলে মিস্টার বার্ন, আপনার কি মনে হয়? সবকিছু একেবারে স্পষ্ট। সরি, কি বললেন? আমেরিকান বাধা দেয়।
বিস্ময়ে তার চোখ বড় হয়ে উঠেছে। আপনি কি বলতে চান যে এই ঘটনার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আপনি দিতে পারবেন? হ্যাঁ, পারবো, বার্নস জবাব দেয়। কিংবা এমনভাবে ব্যাখ্যা করতে পারি যেটা সত্যি একটা মানে দাঁড়াবে। অন্তত আপনার বলা কাহিনীর ধরনের তুলনায় বেশি। কিন্তু তার আগে আমি কি এটা ঠিক ধরেছি যে আপনিও এই কেসের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন? আপনার বয়স অনুমান করে বলা যায় আপনি হয়তো এই গল্পে সেই ছোট ছেলেটা, অর্থাৎ জোনাথন ছিলেন। তবে অবশ্যই আপনি এখনও আপনার নামটা আমাদের জানাননি। আমেরিকান লোকটি মাথা নেড়ে হাসে। আপনি একেবারে ঠিক। আমি হলাম জোনাথন ফ্রিডম্যান। যা হয়েছে তা বোঝার জন্য আমি তখন অনেকটাই ছোট ছিলাম, কিন্তু তারপরেও বিষয়টা আমায় আঘাত করে। সেই অদ্ভুত দৃশ্য দেখার বিষয়টা এখনো আমার কাছে রহস্য রয়ে গেছে, যার কারণে আমার বিশ্বাস যে আপনি তার ব্যাখ্যা দিতে পারবেন না। কিন্তু যদি আপনি সেটা পারেন, তাহলে আমি সেটার জন্য আপনাকে... ওয়েন ভদ্রভাবে নিজের হাত তুলে বাধা দেয়। কোনো প্রয়োজন নেই আমার বন্ধু। আমি শুধু এটা করে থাকি রহস্য সমাধানের আনন্দ নেওয়ার জন্যে। কিন্তু আপাতত এখন আমার বন্ধু আর্চিল স্টকের উপর এর দায়িত্ব তুলে দিচ্ছি। আপনার মতো সেও বেড়ে উঠেছে খোলা আকাশের নিচে। তার ছোটবেলা কেটেছে সাউথ আমেরিকায়। তার বুদ্ধি তুখর এবং সেই সাথে যুক্তিও। ফলে আমি নিশ্চিত আমার মতো সেও একই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে যথারীতি। আমি নিজের গলা পরিষ্কার করি। আমার ভারী রাগ হয় ওর উপর। আমি নিশ্চিত ছিলাম ও নিজেও এই রহস্যের কুল খুঁজে পাচ্ছে না। তাই এই সমাধান খোঁজার খাতিরে নিজের জন্য খানিক সময় করে নিতে চায়। তারপরেও আমি চেষ্টা করলাম ওর মান রাখার। এখানে দুটো সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। আমি কণ্ঠ স্বাভাবিক রেখে বলতে শুরু করলাম। হয় এটা সত্যিকারের দিব্যদৃষ্টি ছিল, আর যদি সেটা হয় তাহলে আর কিছুই বলার থাকে না। কিন্তু দ্বিতীয় সম্ভাবনাটা হলো যে মার্কাস ড্রেক কোনোভাবে এতে জড়িত ছিলেন। সে উনি নিজেকে যতই সৎ দেখাক না কেন, গোপনে ওনার কোনো সহকারী থাকাটা অবিশ্বাস্য নয়। উনি হয়তো কোনো খুনি ভাড়া করেছিলেন যে ওনার ট্রেনে থাকাকালীন খুনটা করে। আর ড্রেক তখন ভান করেন যে উনি খুন হওয়ার স্বপ্ন দেখেছেন। না আর্চিল, ওয়েন বাধা দেয়। আমাদের বন্ধু জোনাথন সেটা আগে থেকেই স্পষ্ট করে দিয়েছেন। একজন ব্যাংক কর্মচারীর কাছ থেকে এইরকম আচরণ একেবারেই আশা করা যায় না। ফলে যদি উনি কোনোভাবে সন্দেহের মুখে এসে পড়ে, তবে কোনো কথা ছাড়া ফাঁসিতে ঝোলানো হবে। ফলে এটা খুবই বিপজ্জনক হবে তার পক্ষে। আমি জোনাথন ফ্রিডম্যানের দিকে তাকাই। আপনি কি জানেন মার্কাস ড্রেকের সাথে এরপর কি হয়েছিল? আমি জিজ্ঞেস করি। উনি কি এরপর আপনার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আমেরিকানটি নিজের মাথা নাড়ে। না, তাকে আমরা আর কখনো দেখিনি। আমার মা যদিও এরপর বিয়ে করেন, তবে ওনার সাথে নয়। শেরিফ তাকে খুশি করতে নিজের চাকরিটিও ছেড়ে দেন। আমার হঠাৎ সন্দেহ জন্মায়, কিন্তু জোনাথন যেন আমার মনের কথা পড়ে ফেলে। সে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে হাত নাড়ায় এবং বলে, আমারও ঠিক একই সন্দেহ হয়েছিল, কিন্তু আমার সৎ বাবা খুনটা করতে পারতেন না। সেটা সম্ভব ছিলই না। খুনের দিন তার কাছে একটানা লোক এসেই যাচ্ছিল। ফলে উনি কোনোভাবেই একটা ঘোড়া নিয়ে স্ট্রিংয়ে গিয়ে সময় মতো ফিরে আসতে পারতেন না। আর সেদিন কোনো ট্রেনও চলছিল না। তাই দুঃখিত মিস্টার স্কট, তবে উনি কিন্তু একজন মোক্ষম সাসপেক্ট হতে পারতেন, সেটা আমি মানছি। হ্যাঁ, কারণ উনি চাইলে মার্কাস ড্রেককে টাকা খাইয়ে এই পুরো ঘটনাটা সাজাতে পারতেন। না না আর্চিল, ওয়েন বাধা দেয়, তাকে বিরক্ত দেখায়। এই থিওরি কোনোভাবেই কাজের না। সেটা খুবই রিস্কি। যদি বাই চান্স ড্রেক মুখ ফসকে কিছু বলে ফেলে, তাহলে ওরা দুজনেই সমস্যায় পড়ে যেত। তাহলে যদি স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপারটা বাদ দিই, এখন শুধু একটাই সম্ভাবনা থেকে যাচ্ছে, কেউ একজন ড্রেকের মনে এই স্বপ্নটা ঢুকিয়েছিল। আমি বললাম, আর সেটা কিভাবে করবে একজন? হিপনোসিস। হিপনোসিস। ওয়েন অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই আমাদের বিশ্বাস করাতে চাও যে একজন ড্রেককে হিপনোটাইজ করেছিল এবং অপরাধের প্রতিটা তথ্য ঢুকিয়ে দিয়েছিল তার মনে? কি যে বলো আর্চিল, আমি তোমার থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। তোমার আইডিয়া পুরো বেকার। বিরক্ত হয়ে আমি হাত ছুড়ি। বেশ, তাহলে আমাদের কাছে আর অন্য রাস্তা নেই, শুধুমাত্র দিব্যদৃষ্টির ব্যাপারটাকে স্বীকার করে নেওয়া ছাড়া। হয় সেটা হবে, নাহলে অন্যটা। এছাড়া আর কোনো সমাধান নেই। ওয়েন নিজের চেয়ারে হেলে যায় এবং আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকি। অপেক্ষা করছি ওর উত্তরে। আমি জানিও না ও এর সমাধান কিভাবে করবে। সে কোনোভাবেই এটা এড়িয়ে চলে যাবে না। ওর গর্ববোধ ওকে সেটা করতে দেবে না। সে কোনোভাবেই একদিনের মধ্যে
দুজন আমেরিকানের কাছে হার মানবে না। কিন্তু তারপর আমায় অবাক করে সে বলল, না। একটা দীর্ঘস্থায়ী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ঘরটায়। দূরের টেবিলগুলো থেকে ভেসে আসা বিড়বিড়ে কণ্ঠ শুনতে পাচ্ছিলাম আমরা। ক্লাবের পরিবেশ হঠাৎ করেই শান্ত হয়ে গিয়েছে। না, সে আবার বলল, এখানে আরও একটা সম্ভাবনা রয়েছে। আর্চিল, তোমার যুক্তি সলিড ছিল, কিন্তু তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলো, আর তাড়াহুড়োয় সত্যিটা এড়িয়ে যাও তুমি। তবে আমার ব্যাখ্যা দেওয়ার আগে আমি মিস্টার ফ্রিডম্যানকে একটা প্রশ্ন করতে চাই। এই কেসে যেসব মুখ্য চরিত্রগুলো ছিল তাদের সাথে কি হয়েছে? এদের কয়েকজন বেঁচে আছেন এখনো, হয়তো শুধু মার্কাস ড্রেক ছাড়া, বলল ফ্রিডম্যান। আমার বড় ভাই পিটার, সে আমার বাবার মতোই একজন মাতাল হয়ে যায় এবং শেষে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। সেটা আমার মাকে আঘাত করে এবং তার পরের বছর উনিও মারা যায়। আর আমার সৎ বাবা মারা গেছেন এই কিছুদিন আগে। সেই সময় আপনার আসল বাবার মৃত্যুতে কারো কি দুঃখ হয়েছিল? জোনাথন গভীরভাবে দীর্ঘশ্বাস ছাড়ে। না, তেমন কেউই নয়। সত্যি বলতে গেলে সেটা একটা স্বস্তির বিষয় ছিল। আমার মায়ের জীবনটা তার আগে ছিল একটা দুঃস্বপ্নের মতো। উনি যেসবের মধ্যে দিয়ে গেছেন তার কাছে নরক যন্ত্রণাও কিছু না। আমি অনেক চেষ্টা করেছি বাবার মাতলামি করে মাকে মারধর করার ঘটনাগুলো ভুলে যেতে, কিন্তু সেগুলো সহজেই মন থেকে সরে না। ওয়েন মাথা নাড়ে। আমিও সেটাই সন্দেহ করেছিলাম। এখানে আমাদের কারবার একজন শাস্তিদাতার সাথে, এমন কেউ যে চাইছিল আপনার বাবা মারা যাক। কি সেটা? ফ্রিডম্যান অবাক হয়। শুধুমাত্র যে মানুষটা খুনটা করে সময় মতো প্রমাণগুলো বসিয়ে দিয়ে আসতে পারে, সে যেটা তাদের বাঁচিয়ে দেয় তা হলো মার্কাসের দেখা দৃশ্য, আর সেই সাথে একেবারে নিখুঁত টাইমিং। অপরাধটা ছিল তুখর, এর জন্য প্রয়োজন ছিল বুদ্ধিমত্তা এবং স্নায়ুর জোর। কিন্তু যদি এটা ঠিক করে করা যায় তাহলে আসল খুনির না ধরা পড়ার সম্ভাবনা 100%। আমি ভুরু কুচকাই। তো তুমি বলতে চাইছো ড্রেকের দেখা স্বপ্নটা একটা সাধারণ স্বপ্ন, আর আসল খুনি সেটা সদ্ব্যবহার করে? একদম তাই। কিন্তু সে তার স্বপ্নের বিষয় কিভাবে জানলো? মার্কাস তো বলেছিল সে স্টেশনে হ্যারিকে দেখার আগে অবধি জীবনেও ওকে দেখেনি, কিন্তু ততক্ষণে অপরাধ ঘটে গিয়েছে। না, খুনটা পরে ঘটে, সম্ভবত দুপুরের দিকে। মনে করো এটা সেই সময় যখন মার্কাস স্টেশনে দাঁড়িয়ে তার স্বপ্নের বিষয় বলে চলেছে। জোর গলায় সে হ্যারিকে অভিযুক্ত করছে। যদি আসল খুনিটি তখন সেখানে উপস্থিত থাকে এবং বুঝতে পারে এটা তার কাছে খুব বড় একটা সুযোগ, এটাকে কাজে লাগিয়ে সে হ্যারিকে ফাঁসাতে পারবে। তখনও কিন্তু তার হাতে সময় ছিল। সে তখন খুব সহজে বেনকে খুন করে জায়গা মতো প্রমাণগুলো বসাতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতো তার। কিন্তু সেখান থেকে স্ট্রিংয়ে পৌঁছাতে গেলে 3 ঘন্টা সময় লাগে। আমি বলে উঠি, হ্যাঁ সেটা ঘোড়ায় চড়ে গেলে, কিন্তু ট্রেনে সেটা আধ ঘন্টাও লাগবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমেরিকানটি বলে ওঠে, খুনি তখন ট্রেনেই ছিল। সে স্টেশনে ঘটা সমস্ত কাণ্ড দেখেছিল এবং স্ট্রিংয়ে পৌঁছানো অব্দি সে ট্রেনেই ছিল। একেবারে সঠিক উত্তর, বলল ওয়েন। তারপর তাকে শুধু যেটা করতে হতো তা হলো বুড়ো বেনের কুঠুরি দিয়ে মার্কাসের বর্ণনা মতো খুন করা এবং জালি প্রমাণ ছেড়ে যাওয়া। কিন্তু সে প্রমাণের জিনিসগুলো পেল কিভাবে? জোনাথন জানতে চায়। তাকে তো আগে সেগুলো জোগাড় করতে হতো নাকি? ভালো প্রশ্ন মিস্টার ফিডম্যান, আর তার উত্তরটাও সহজ। কার কাছে আপনার বাবার বুট জুতোগুলো রাখা ছিল, কিংবা কে পরেছিল সেই জুতো? কে জানতো যে তার মধ্যে লুকিয়ে রাখা আছে একটা রূপোর কয়েন? কার কাছে এমন একটা জামা রয়েছে যেটা আপনার মা সেলাই করে দিয়েছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কে আপনার বাবাকে এতটা ঘৃণা করত যে সে তাকে শাস্তি দেওয়ার জন্যে বুড়ো বেনকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না? আমার মাথায় শুধু একজন ব্যক্তির নামই আসছে যার সাথে এই সমস্ত কিছু মিলে যাচ্ছে। আর আপনি তো জানেন সেই ট্রেনে সেদিন আরও একজন যাত্রা করছিল। জোনাথন হঠাৎ নিজের মাথা চেপে ধরে। তার মানে পিটার? খানিক সব চুপচাপ। ওয়েন ধীরে ধীরে মাথা নাড়ে। অবশ্যই এর থেকে এটা বোঝা গেল না যে মার্কাস সেদিন কেন ঠিক ওই সময় স্বপ্নটা দেখল, কিন্তু দুঃস্বপ্ন জিনিসটা খুবই কমন, তাই না? যাই হোক, ওর এই কাহিনীটা এতে আরো সাহায্য করে। আপনি কি আমার সাথে একমত?
জোনাথন ফ্রিডম্যানের কণ্ঠ সূক্ষ্ম শোনায় যখন সে কথা বলে। এখন আমি বুঝতে পারছি কেন হঠাৎ জোনাথন মদ খাওয়া শুরু করেছিল। আর আমার কি মত? আমার বিশ্বাস মিস্টার বার্নস, আপনি ব্রিলিয়ান্ট একজন মানুষ। লোকেরা হয়তো ভুল করে আপনাকে আমেরিকান ভেবে বসতে পারে,